চিকিৎসকদের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। এই আশ্বাস পেয়ে সোমবার রাত ৮টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে জরুরি সেবা চালু করেছেন চিকিৎসকরা। এর আগে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, দোষীদের গ্রেফতার ও সেনাবাহিনী মোতায়েন সহ ৪ দফা দাবিতে সারা দেশের সব সরকারি বা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা। আর এতে রোববার কার্যত অচল হয়ে পড়ে চিকিৎসা সেবা। এদিকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে আবারও অজ্ঞাত ৪০-৫০ জনের নামে শাহবাগ থানায় মামলা হয়েছে। আরও বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর অবহেলিতজনিত মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে। আর এতে ৩ জন চিকিৎসক আহত হয়েছে। শনিবার রাতে ভাঙচুর করা হয় জরুরি বিভাগও। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। স্পর্শকাতর আইসিইউতে নেই চিকিৎসক, ফলে চিকিৎসাবিহীন হয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন পালন করায় হাসপাতালটির জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ সব ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ রাখেন আন্দোলনকারী চিকিৎসকরা। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফিরে যাচ্ছেন অনেক মুমূর্ষু রোগীও। ডাক্তার কোনো বিভাগী রোগী দেখতেছে না, বলছে গতকালকে নাকি মারামারি হয়েছে, এই জন্য সব স্টপ করা আছে। কারণ আমরা ইমার্জেন্সি রোগীটা দেখাবো কিভাবে, মানে এটা এক ধরনের একটা ভোগান্তি না। যেরকম আমি আজকে একটা রোগী নিয়ে আসলাম, রোগী নিয়ে আবার রিটার্ন করে যাইতেছে, কোনো চিকিৎসা পাই না, কোনো ডাক্তার পাই নাই। ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন ছাড়া কোনো অপারেশন করবে না। এখন আমাদের বক্তব্য, আমাদের কেন ভোগান্তি ভোগাইতেছে? যারা অপরাধ করছে শাস্তি তাদের দিক, তাদের দিয়ে আমাদের চিকিৎসাটা করুক। সব সিস্টার এখন চলে যাবে, ওই ওয়ার্ডে যত রোগী আছে সবাইকে তারা বাধ্যতামূলক ছুটি দিচ্ছে এবং ছুটি নিতেই হবে। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, দোষীদের গ্রেপ্তার ও সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব সরকারি বা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন। আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রশাসন আমাদেরকে আমাদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এর আগে সারা দেশে চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। এই ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ আহ্বান জানান। ইতিমধ্যে 2টো তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিকমতো হয়নি তাদের জন্য একটা তদন্ত কমিটি হয়েছে। এছাড়া যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে তা দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে ঢাকা মেডিকেলের চিকিৎসকদেরও নিরাপত্তায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চিকিৎসা সেবা না পেলে কেউ টিকতে পারবে? দেশ ঠিক থাকবে? থাকবে না। তাই আমি সবাইকে আবেদন করব, অনুরোধ করব, আইন নিজের হাতে তুলে নেবেন না। আর তেমনি আমার ডাক্তারদের আমি বলবো, তোমরা আমার সন্তানের মতো, তোমরা এই শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসছো, এই সেবাটা দাও। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছো, আবারও উজাড় করে দাও। তোমরা প্রমাণ করো তোমরা মানুষের সেবার জন্য এসছো, তোমাদের হৃদয় মানুষের দুঃখে কাঁদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চিকিৎসকরা যে 4 দফা দাবি দিয়েছেন সেগুলো যৌক্তিক, দ্রুত সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মানুষের সেবায় ডাক্তারদের যে অবদান বা তাদের পেশাদারিত্ব, সেটি অন্য কিছু দিয়ে রিপ্লেসমেন্টের কোনো সুযোগ নেই। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে কর্মবিরতিতে থাকা ডাক্তারদের সাথে সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চিকিৎসকদের উপর হামলার নিন্দা জানান। যারা হামলা চালিয়েছে যেই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডেন্টিটি, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল সাবস্ক্রিপশন, আমরা চাই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং ডাক্তারদের যেন পেশাদারিত্বের জায়গাটি যেন সবসময় প্রশস্ত থাকে, তারা যেন নিরাপদে সেবাটি দিতে পারে সেটি যেন নিশ্চিত থাকে এবং তারা যেন সেফ ফিল করে। সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান।
রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিনিয়র সচিবের বরাত দিয়ে এতে বলা হয়, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সরকারি কর্মচারীদের প্রতি 5 বছর পর পর সম্পদের হিসাব দেওয়ার বিধান থাকলেও তা মানেন না অনেকে। সরকারি চাকরির আচরণ বিধিমালার তোয়াক্কাই করেন না তারা। আর যাদের সম্পদের হিসাব নেওয়ার কথা, সংশ্লিষ্ট সেই কর্তৃপক্ষ সেক্ষেত্রে এতদিন বেশ উদাসীন ছিল। এ বিষয়ে সরকারি কর্মচারীদের আচরণবিধি ক্ষুণ্ণ হলেও রাজনৈতিক উদ্দেশ্যে সুবিধা দিতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এ কারণে অনেকে দুর্নীতির পাহাড় গড়লেও সম্পদের হিসাব দিতে সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয় চরম অনীহা। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের আদেশ দেওয়ার আগে হাইকোর্ট রিটকারীকে আশ্বস্ত করে বলেছেন, অন্তর্বর্তী সরকার সব অপরাধের বিচার করবে, সব অপরাধের বিচার হবে। গত 19 আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়, বাংলাদেশের সঙ্গে তাদেরও চুক্তি রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি আইন আদালত তাকে ফেরত আনার জন্য বলে তখন সে ব্যবস্থা করার চেষ্টা করবে সরকার। এদিকে ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সবশেষ সময় করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, MOU চূড়ান্ত চুক্তি না, কাজেই এখানে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। ফেরত চাইলে দিতে হবে, এটা আমি ঠিক মেন করি। আমি যেটা মেন করেছি সেটা হলো যে যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাই। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করব। সাবেক ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ গ্রেপ্তার 6 জনকে 4 হত্যা মামলায় আবারও রিমান্ডে দিয়েছেন আদালত। অন্যরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। সকাল 7:15টার দিকে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এ আদেশ দেন। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বাড্ডায় সুমন শিকদার এবং ঢাকার সূত্রাপুরে শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ের করা 2টি মামলায় পলককে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়। আগামী বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার সময় থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ লুট করে নিয়ে যায় আক্রমণকারীরা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র ও গোলা বারুদ, তবে সে সংখ্যা খুবই নগণ্য। আরও বহু অস্ত্র বাইরে রয়ে গেছে। সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা গণতন্ত্র ও মানুষের অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্টে বিস্তারিত। 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করেছে, কিন্তু সফল হতে পারেনি। এখন বাংলাদেশ জাতীয় দলের মূল কাজ শেখ মুজিবুর রহমান সাহেবকে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই
আসুক, সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা। বন্যা ও সরকার বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির মহাসচিব বলেন, বাকশাল থেকে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে কাজ করেছেন জিয়াউর রহমান। 1975 সালের পট পরিবর্তনের ফলে এবং তার আগে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেই রাজনৈতিক শূন্যতা পূরণ করবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেমিক এবং রাজনৈতিক দল এবং যারা দেশকে ভালোবাসেন বিভিন্ন সংগঠন ব্যক্তিদের মধ্য থেকে তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দলটিকে প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনা মানুষের অধিকার হরণ করে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আবেগ ঘন চিত্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা স্মরণ করছি। তিনি আমাদের গণতন্ত্র দিয়ে গেছেন, বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার তিনি দিয়ে গেছেন। এই অধিকার পরবর্তীতে হরণ করেছিল আওয়ামী সরকার, সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আব্দুর রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসী ও দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি শুরু থেকে আজ অবধি কাজ করে যাচ্ছে। দেশের গণতান্ত্রিকামী জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। যাদের নেতৃত্বে, যাদের আত্মত্যাগে, যাদের শ্রম ঘাম মেধায় বিএনপি আজ সারা দেশে জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি সমন্বয় কমিটির তত্ত্বাবধানে মানুষের চোখের সামনেই বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বিকেলে কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে করণীয় বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিরা কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নিয়ে ত্রাণ ও পুনর্বাসন কমিটি হবে। সর্বতভাবে যাদের যাদের সংশ্লিষ্টতার প্রয়োজন তাদের সবার প্রতিনিধিত্ব থাকবে। এটা সরকার পরিকল্পনা প্রণয়ন করবেন, এটা মাঠ পর্যায় থেকে আপনাদের ডি ফর্মের মাধ্যমে আপনাদের চাহিদাপত্র যাওয়ার পর এটা তৈরি করা হবে এবং ত্রাণ পুনর্বাসন কর্মসূচি সরাসরি এই সমন্বয় কমিটির তত্ত্বাবধানে চোখের ওপরে মানুষের চোখের সামনেই বাস্তবায়িত হবে। প্রতি লিটার ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল অকটেনের দাম 6 টাকা কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার রাত 12টার পর থেকে নতুন দাম কার্যকরের ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। এদিকে মূল্য কমায় স্বস্তিতে জ্বালানি তেল ব্যবহারকারীরা। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা, অকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার 31 আগস্ট খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান জ্বালানি উপদেষ্টা। ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের জান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে, আমরা যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে আমরা ওই দক্ষতার মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটাকে তো আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেটা অনুযায়ী আমরা এইটুকু করছি। আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা
এটাকে আরও কমাতে পারি। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম কমানোয় খুশি সাধারণ মানুষ। 6 টাকা যে কমছে, আগে তো 1 টাকা না জানা বাড়া দিছিল, এখন 6 টাকা কমছে, আরো ভালো লাগতেছে। সরকারকে ওয়েলকাম জানাই, তেলের দাম কমছে, আমরা চাই আরো কমাক। তেলের দাম কমার পরে যে মেশিনগুলো বন্ধ, মানুষ অনেক দুর্ভোগ হচ্ছে আমাদের তেল নিতে। তেলের দাম কমাইতে আরো কমাইলে আরো ভালো লাগতো। বিশ্ব বাজার ব্যবস্থাপনার সাথে মিল রেখে সক্রিয় ফর্মুলা অনুসরণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তেলের দাম কমিয়েছে, যেখানে ডিজেল এবং কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল এবং অকটেনের দাম কমেছে লিটার প্রতি 6 টাকা। এর ফলে যারা ব্যবহার করছেন তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন আরও দাম কমলে তারা সরকারের প্রতি আরও কৃতজ্ঞ থাকবে। তেজগাঁও থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। দেশে কোনো খাদ্য সংকট নেই। 19,73,433 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য সচিব। দুপুরের সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এবছর চাল আমদানি করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি। সচিব জানান 14টি জেলায় আগামী 3 মাস স্পেশাল ওএমএস পদ্ধতিতে 30 টাকা কেজি দরে চাল এবং 24 টাকা কেজি দরে আটা ভর্তুকি মূল্যে দেওয়া হবে। 230টি কেন্দ্র থেকে এই বিশেষ সুবিধা নিয়ে চাল আটা কিনতে পারবেন বন্যা দুর্গত এলাকার মানুষ। আজকে খাদ্য মজুদ 19,73,433 মেট্রিক টন। 14টি জেলায় যে সকল বন্যা দুর্গত উপজেলাগুলো আছে সেখানে আমরা 3 মাস ব্যাপী স্পেশাল ওএমএস চালাবো, যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে। এটি আমরা 230টি কেন্দ্র চিহ্নিত করেছি। প্রতিটি কেন্দ্রে 1 মেট্রিক টন চাল ও 1 মেট্রিক টন আটা দেওয়া হবে এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস আমরা চালাবো, এরকম আমাদের পরিকল্পনা। এতে আমাদের প্রথম 2 মাসে আমাদের প্রায় 90 কোটি টাকা আমাদের এই খাতে খাদ্য মন্ত্রণালয় থেকে বিতরণ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে চলেছে নানা পৈশাচিক কর্মকাণ্ড। ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতার উপর চালানো হয়েছে গুলি। নৃশংসভাবে হত্যা করা হয়েছে অনেক ছাত্র জনতাকে। আবার সেই মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছে। আশুলিয়ায় তেমনি এক লোমহর্ষক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বর্বর এই দৃশ্য দেখে হতবাক সবাই। প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্য ও ভিডিও চিত্রের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় মাথায় পুলিশের হেলমেট, সাদা পোশাকের ওপর পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় চ্যাংদোলা করে নিথর এক যুবকের 2 হাত ধরে ভ্যানের উপর ছুঁড়ে মারছে। ভ্যানের ওপর আরও কয়েকটি নিথরদের স্তূপ রাখা, বিছানার চাদরের মতো আরেকটি চাদর দিয়ে তাদের ঢেকে রাখা হয়েছে। পাশেই পুলিশের হেলমেট, ভেস্ট পরা আরও কয়েকজনকে দেখা যায়। পরে পুড়িয়ে ফেলা হয় এসব মরদেহ। ভিডিওতে একটি দেয়ালের পোস্টার দেখে নিশ্চিত হওয়া যায় আশুলিয়া থানার সামনের গলির ভিতরের ভিডিও এটি। ভিডিওটির আশপাশের নানা বিষয় পর্যালোচনা করে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আশুলিয়া থানার সামনে। এ ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। পুলিশে ওই ভিতরে এই 6টা লাশ পুড়িয়ে দিয়েছে গেল। পরে একটা পুলিশ বারবার ফোন করতেছে, ওকে মুখ চেনাচেন যায় না, পুলিশ আগুন লাগাই দেন। মাইকুর গাড়ির ভিতরে পিছনে ডালাটা উঠানি, ওর মধ্যে না খালি বাইন্দে তুইছে যেমন করে লড়ছে, এভাবে করে লড়ছে, বান্ধনালা যেমন এমন করে লড়ছে, তাবালা পুরা দিছে। এটা আমি নিজে দেখছি। আমার যদি ফাঁসি দেন, মারেন, তা ওই দুনিয়ার শান্তি পাবো। সত্য কথা কই যাবো। সবকিছু পর্যটন করার পর আমি এই জায়গাটা আইডেন্টিফাই করে এবং আমরা সবকিছু এখানে ঠিক আছে, তখন আমরা এটা ব্যাপারটা বুঝতে পারি যে এটা আসলে ঘটনা। তারপরে এটা আমরা সংবাদে চলে যাই। এদিকে জড়িত পুলিশদের বিরুদ্ধে মামলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, অপরাধী যেই হোক তার নামে মামলা হবে, পুলিশ আইনের বাইরে নয়। ইতিমধ্যে একটা ইনকোয়ারি কমিটি করেছি। ইনকোয়ারি কমিটিটা এটার ব্যাপারে তদন্ত করছে। আমরা এর মধ্যে সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার আগে সাভারে অন্তত 46 জন নিহত হয়। এসব ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় 20টির বেশি মামলা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla ও facebook/mytvbangla। আমাদের পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ।